আমি কৃষ্ণপ্রিয়া পুরকায়স্থ। সায়নবাবু একটা কথা বলেছে, আমি একজন নাট্যকর্মী। আমি মনে করি যখনই যে মঞ্চেই আমি যাই এবং আমি বলি যে আমি একজন থিয়েটার অ্যাক্টিভিস্ট বা আমি একজন নাট্যকর্মী, তখন মনে হয় ওই শব্দগুলোর মধ্যে আলাদাই একটা শক্তি লুকিয়ে রয়েছে। যখনই যেখানে গেছি, যখনই বলেছি যে আমি একজন নাট্যকর্মী, সবাই আলাদাভাবে বলতে পারেন যে ঘুরে তাকিয়েছে বা আমার কথাগুলো শুনতে চেয়েছে। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হাইলাকান্দির সামগ্রিক নাট্য পরিসর। সবার আগে আমি ধন্যবাদ জানাচ্ছি মধ্য শহর সাংস্কৃতিক সমিতিকে, যারা আমাকে এই সুযোগটি করে দিয়েছে আমার কথাগুলো এখানে আমি যাতে বলতে পারি। প্রথমে আমি হাইলাকান্দির ইতিহাস নিয়ে কথা বলবো, নাট্যচর্চার ইতিহাস নিয়ে। হাইলাকান্দিতে মূলত নাট্যচর্চা শুরু হয় 1935-এ, মানে 1935 সনে প্রমোদ রঞ্জন সেনের বাড়িতে। মূলত তখন সার্বজনীন দুর্গাপূজা হতো, সেই দুর্গাপূজাকে কেন্দ্র করে মঞ্চস্থ করা হয় নাটক, এবং তারপরে একটু একটু করে নাটক চলতে থাকে এবং নাট্যচর্চা চলতে থাকে। এবং বলা বাহুল্য যে আমাদের হাইলাকান্দি শহরের একজন অভিনেতা, যার নাম শ্রী সন্তোষ কুমার রায়, যিনি হচ্ছেন আমাদের হাইলাকান্দির প্রাক্তন মন্ত্রী শ্রী গৌতম রায়ের বাবা, এবং সেরকম আরও অনেকেই তখন এই নাট্যচর্চায় যোগদান করেন। প্রথমত নাটকের এই ইতিহাসে বা নাট্যচর্চার এই ইতিহাসে মহিলাদের সেরকম সহযোগ ছিল না, কিন্তু 60-এর দশক থেকে মহিলারাও আস্তে আস্তে এই নাট্যচর্চায় বা বলতে পারেন নাট্য আন্দোলনে যোগদান করা শুরু করেন। 1945 বা 46 সনে মুকুন্দ ভট্টাচার্য হাইলাকান্দি এসে নাটক করান, এবং তখন নেতাজি কা সপনা বলে একটি হিন্দি নাটক বাংলায় অনুবাদ করে নাটক মঞ্চস্থ করা হয়। 1985 বা 86 সনে মহিলাদের একটি দল, যে নাটকের পরিচালক হিসেবে কাজ করেছেন মৃদুলা দত্ত দাস, তারা কাটিগড়ায় গিয়ে সম্পূর্ণ মহিলাদের দল নাটক মঞ্চস্থ করেন এবং সেখানে তারা পুরস্কারও পান। 1971 সনে রামকৃষ্ণ মিশন থেকে একটি উদ্যোগ নেওয়া হয়, যেখানে শিশু নাট্যচর্চাকে আরও বেশি সক্রিয় করে তোলার জন্য তখন ওইখানে ওয়ার্কশপ করানো হতো। এবং 1972 সনে তরুণ সংঘ ক্লাবের তরফ থেকে রানী রাসমণি নাটকটি মঞ্চস্থ করা হয়। এবং 1979 সনে আসামে বলতে পারেন প্রথম হাইলাকান্দিতে থার্ড থিয়েটার শুরু হয়, এবং সেই থার্ড থিয়েটার শুরু করেন গুত্রহীন নামের দলটি। এবং 1982 এবং 84 সনে হাইলাকান্দিতে বাদল সরকার নিজে এসে নাটক করিয়ে গেছেন। তারপরে আস্তে আস্তে 90-এর দশক থেকে নাটকের চর্চাটা কমতে শুরু হলো। কি কারণে সেটা তো ঠিক জানি না, হয়তো কেউ চাকরি সূত্রে, হয়তো কেউ পারিবারিক সূত্রে, বা অন্য কোনো কারণে আস্তে আস্তে নাটক থেকে দূরে সরতে থাকেন, এবং আস্তে আস্তে নাটকের চর্চাটা কমতে থাকে হাইলাকান্দিতে। তবে 80-র দশকে ক্লাব বলাকা অনেক শিশুদেরকে নিয়ে রেডিও স্টেশনেও নাটক করিয়েছেন। 2004 বা 5 সনে শান্তনু পাল স্যার আমাদের বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলনের আহ্বানে হাইলাকান্দিতে গিয়ে ওয়ার্কশপ করান। তারপরে আসলো 2014। অনেকেই হয়তো জানেন বা অনেকেই হয়তো জানেন না। আজকে আমি এখানে বলবো যে আমাদের বিবর্তনের শুরুটা কিভাবে। আমরা বলি যে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ
অনেকভাবেই আমাদেরকে ক্ষতি করছে, কিন্তু তার একটা ভালো দিকও আছে। কি ভালো দিক সেটা এখন আমি আপনাদেরকে বলছি। 2014 সালে একটা ফেসবুক চ্যাট চলছিল আমার এবং শায়ন মামুর মধ্যে। সেখানে শায়ন মামু হঠাৎ করে বলে উঠল যে না রে, আমার তো এখন বেরোতে হবে, আমার একটা স্ট্রিট প্লে আছে। ওই কথাটা শুনে না আমার মনে হয়েছিল যে হ্যাঁ, আমিও তো জানি স্ট্রিট প্লের ব্যাপারে শুনেছি, কিন্তু কোনোদিন দেখিনি। বা নাটক কি হয়, কিভাবে করা হয়, নাটক শুনেছি, কিন্তু কিভাবে করা হয়, কে করে, এসব ব্যাপারে আমার কোনো ধারণাই ছিল না। এই কথা শুরু হতে হতে তারপরে বললাম যে ঠিক আছে, একবার তুমি একটা কাজ করো, হাইলাকান্দিতে নাটক করাও না কেন। তখন সে এক কথায় রাজি হয় যে তোরা নাটক করবি, তাহলে ঠিক আছে, তুই মানুষ জোগাড় কর, আমিও এসে নাটক করাবো, ফ্রি অফ কস্ট। আমি কি করলাম, আমার কিছু সহপাঠীদের আমি বললাম যে দেখ, এরকম একজন বলছে যে হাইলাকান্দিতে এসে নাটক করাবে, তোরা কি করবি সবাই? তাহলে আমরা একটা মিটিং সেরে ফেলি চট করে, ওই লোকটা আসবে হাইলাকান্দিতে এবং আমরা সবাই মিলে মিটিং করে নিব। এবারে মিটিং কোথায় করব? আমার বাড়িতেও কেউ জানতো না যে আমি নাটক করব বা এরকম কোনো কিছু আমি চিন্তাধারা করেছি। তো ঠিক হলো, একটা মন্দিরের প্রাঙ্গণে বসে আমরা মিটিংটা সারব। কিন্তু ঠিক যে দিন নির্ধারণ হলো তার ঠিক দুদিন আগে তারা সবাই একসঙ্গে না করে দিল যে আমরা পারবো না করতে। আমার খুব খারাপ লেগেছিল ওই দিন, এবং আমি ভেবেছিলাম হয়তো আর এটা সম্ভবপর হবে না হাইলাকান্দিতে নাটক করা, বা আমিও হয়তো জানতেই পারবো না কোনোদিন নাটক কি। কিন্তু শায়ন মামু হাইলাকান্দির একজন জার্নালিস্ট মহেশ্বেতা দেবের সঙ্গে কথা বলে তাকে বলে যে তুমি কিছু লোক বা কিছু ছেলে মেয়েদের জোগাড় করো, আমি এসে একটা ওয়ার্কশপ করাতে চাই। ঠিক আছে, তারপরেই শুরু হলো ওয়ার্কশপের প্রস্তুতি, কিন্তু তখনও বিবর্তনের জন্ম হয়নি। তারপর 2014 সনের ডিসেম্বরে আমাদের সেই ওয়ার্কশপটি শুরু হয় নান্দনিকের ব্যানারের আন্ডারে, এবং আমরা টানা 15 দিন ওয়ার্কশপ করি। এবং শায়ন মামুর সঙ্গে আরেকজন যে ছিল, যে কাগজে কলমে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে সব গ্রামার নাটকে, তার নাম না নিলেই না হয়, সে হচ্ছে তমাল চক্রবর্তী। প্রত্যেক দিন আসতো, এসে বোর্ডের মধ্যে লিখে দিত। আমার তখন মনে হতো আরে এগুলা কি, সব তো মাথার উপরে দিয়ে যাচ্ছে, ঠিক আছে করতে থাকি, দেখি কি হয়, ফাইনাল রেজাল্ট কি হয়। তবে কোনোদিনও এটা ভাবিনি যে 2025-এ বিবর্তন 11 বছরে পা দিবে। ওয়ার্কশপ চলতে থাকে, ওয়ার্কশপের পরে আমাদের প্রথম নাটক মঞ্চস্থ হয়, যেটা শায়ন মামুরই লেখা ছিল, গল্পকারের গল্প। এবং সেখান থেকেই আমাদের নাট্য আন্দোলন নিয়ে পথ চলা শুরু হয়। এখনও আমরা সেই নাট্য আন্দোলন করে যাচ্ছি, কিন্তু এই নাট্য চর্চা বা নাট্য আন্দোলন নিয়ে যে আমাদের পথ চলাটা শুরু হয়েছিল, সেটা কিন্তু খুব ইজি ছিল না আমাদের জন্য। অনেক কঠিন রাস্তা পেরিয়ে আমরা এখানে এসে দাঁড়িয়েছি আজকে। এবং আমি আজকে ওই সব বিষয় নিয়েই আলোচনা করতে চাই। আমাদের প্রতিবন্ধকতাটা কি? প্রথমত, 80-র দশকে হাইলাকান্দিতে প্রসনিয়াম থিয়েটারের চর্চা শুরু হয় বলতে পারেন, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো যে এখনও হাইলাকান্দিতে প্রসনিয়াম থিয়েটারের মঞ্চ ঠিক সেই রকমভাবে তৈরি করতে কেউই পারেনি। যদিও রবীন্দ্রভবন আছে যেখানে করা যেতে পারে, এবং আমরা সেই প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছি। নজরুল সদন বলে আরেকটি মঞ্চ আছে, কিন্তু ওই মঞ্চের অবস্থা সাংঘাতিক খারাপ, এবং আমরা অনেকবারই প্রশাসনের দ্বারস্থ হয়েছি এ নিয়ে, কিন্তু কোনোদিনই কোনো সঠিক সুরাহা এটা হয়নি এখনো, এবং কবে হবে সেটাও আমরা জানি না। আরেকটা প্রতিবন্ধকতা হচ্ছে যে ইন্দ্রনীল দা যা বললেন,
আমি নাটক করছি, এই নাটকের বিনিময়ে আমি কি পাবো? কোনো টাকা পাবো? তাহলে নাটক করে কি হবে? তার থেকে তোমার পড়াশোনা করা ভালো, তার থেকে তোমার চাকরি করা ভালো। কিন্তু অনেকেই হয়তো এই জিনিসটা বুঝে উঠতে পারেননি যে নাটক আমাদের অলরাউন্ড ডেভেলপমেন্টে সাহায্য করে। আমি কারো কথা বলবো না, আমি শুধু আমার কথা বলবো। আমার কি হয়েছে, আমার কি ডেভেলপমেন্ট হয়েছে। আমি আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছি আপনাদের সঙ্গে, কোনো কিছু না দেখে নিজের মনের কথাগুলো বলতে পারছি, একমাত্র নাটকের জন্য। আমি আমার স্কুলে মাল্টিগ্রেড মাল্টিলেভেল ক্লাসরুম মেনটেন করি, একসাথে 35টা স্টুডেন্টসকে পড়াই, সেটাও নাটকের জন্য। কেন কি একসাথে আমাদের কমানকেও পড়াতে হচ্ছে, ক্লাস 1কেও পড়াতে হচ্ছে, ক্লাস 2কেও পড়াতে হচ্ছে, ক্লাস 3কেও পড়াতে হচ্ছে। এবং আমি যদি নাটক না করতাম তাহলে হয়তো আমি মাল্টিটাস্কিং ব্যাপারটা কোনোদিনই বুঝতে পারতাম না। আরেকটা বিষয় হলো, অনেকেই ভাবেন যে আমার যদি কোনো বড় রোল না হয় নাটকে, তাহলে আমি নাটক করব না। ছোট রোল দিয়ে আমি নাটক করে কি করব? সবার আগে আমার মনে হয় নিজেদেরকে জিজ্ঞেস করা উচিত যে আমরা নিজেরা নাটককে কি দিতে পেরেছি। যে আমাকে একটা বড় রোল দিয়ে দিবে, ওইটা তো পরিচালকের ব্যাপার। যে পরিচালক সে বুঝবে যে আমাকে ছোট রোল দিবে না আমাকে বড় রোল দিবে। হয়তো কখনো আমাকে বড় রোল দিবে, হয়তো কোনো দিন আমাকে বলতে পারে যে না, তোর এই নাটকে কোনো রোল নেই, তুই একটা কাজ করিস, ব্যাক স্টেজে তুই কাজ করবি। আমি যদি একজন নাট্যকর্মী না হতে পারি, তাহলে আমি কোনোদিনই একজন দক্ষ অভিনেতা বা অভিনেত্রী হতে পারবো না। আমার মনের মধ্যে ওই দ্বন্দ্ব থাকতে পারেই না যে আমি বড় রোল না পেরে আমি কোনোদিনই নাটক করব না। কেন করব না? নাটক তো আমাকে মানুষের সঙ্গে জুড়ে রেখেছে, সমাজের সঙ্গে জুড়ে রেখেছে। নাটক দিয়ে আমি আমার নিজের মনের কথা বলতে পারছি, সবাইকে বুঝাতে পারছি, তাহলে নাটক কেন করব না? আরেকটা প্রতিবন্ধকতা যেটা আমার মনে হয়েছে, এটা অপ্রিয় সত্যি কথা, যে হাইলাকান্দি, করিমগঞ্জ বলুন বা শিলচর বলুন, এই দুই জেলার তুলনায় সাংস্কৃতিক চর্চায় অনেকটা পিছিয়ে। অনেক অভিভাবকরা মনে করেন যে আমার মেয়ে বা ছেলে গান করবে, নাচ করবে, কিন্তু নাটক করলে তার ভবিষ্যৎ অন্ধকার। আমার তাদেরকে প্রশ্ন, কেন কেন নাটক করলে ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার হবে? তারা যদি নাটক করে তবেই তো সমাজের ব্যাপারে ভালো করে জানতে পারবে, সমাজের সঙ্গে যুক্ত হতে পারবে। আর শুধু যে গান বাজনা করলে মন ভালো হয় এটা কিন্তু নয়। অনেকে নাটক করেও মাইন্ড বডি রিল্যাক্সেশন পায়। এবং অনেক অভিভাবকরা এরকমও বলেন যে না না, রাত্রে হবে, অনেক লেট হবে, আসতে হবে না, এইসব নাটক করতে হবে না, পড়াশোনা করো, চাকরি করো, না হলে তোমার ভবিষ্যৎ অন্ধকার। অথচ গানের প্রোগ্রাম বলুন, নাচের প্রোগ্রাম বলুন, দেশ বিদেশে বলুন, মা বাবাই কিন্তু নিয়ে যান, কিন্তু নাটক চর্চার ক্ষেত্রে সে জিনিসটা হয় না। যারা মনে করেন, যে অভিভাবকরা মনে করেন যে নাটক চর্চা হলে আমার ছেলেমেয়েরা কোনোদিনই মানুষ হবে না, তাদের কাছে আমি ছোট ছোট এক্সাম্পল ধরতে চাই। আমি আমার কথাই বলছি। 2019 সালে একটা নাটক, আমাদের 3 পুতুলের গল্প, প্রথম টিকিট শো ছিল বঙ্গভবনে, এবং দুর্ভাগ্যবশত সেদিনই আমার ডিএলএড এর পরীক্ষা ছিল 5টা অবধি। শাইন মামু আমাকে বলল যে তোর এত বেশি রিহার্সাল করতে হবে না, ঠিক আছে, তুই যতটুকু করেছিস, তোর স্টেজে দাঁড়াতে হবে না গিয়ে, বা রিহার্সাল করতে হবে না, তুই ডাইরেক্টলি এসে যাবি।
আমি 4:45টার ভিতরে পরীক্ষা শেষ করে হাইলাকান্দি থেকে রওনা হই এবং আমার সঙ্গে আরও দুজনও ছিল। রওনা হই, শিলচর আসি 7টার ভিতরে, এসে প্রপস ড্রেস পুরো রেডি হয়ে 7:30টার সময় স্টেজ শো করি এবং সেই বছরই আমি ডিস্ট্রিক্ট হাইয়েস্ট মার্কস পেয়েছিলাম। তো আমি এটাই বলতে চাই যে নাটক এরকম না যে নাটক আমাদের কোনো ক্ষতি করছে, বরং নাটক আমাদের অনেক কিছু করে দেওয়ার রাস্তা বের করে দিচ্ছে। আজকে ধরুন আমাদের বিবর্তনেরই অনেক অনেক ছেলেমেয়েরা, যেমন বিবর্তনের ওয়ার্কশপ থেকে বেরিয়ে এসছে শুভন দাস, শ্বেতা রয়, তারা সব বিবর্তনের ওয়ার্কশপ থেকেই বেরিয়ে আসা। আমি নিজে, গার্গী দেব, অনুরণ ভট্টাচার্য, শ্বেতা দাস, আমরা সবাই বিবর্তন থেকেই বেরিয়ে আসা। আমরা যেরকম জীবনে চাকরি করছি, পড়াশোনা করেছি, ঠিক সেভাবেই আমরা নাটকও চালিয়ে যাচ্ছি এবং আমি আশা করি যে অনেক অভিভাবকরা এখন এরকম আছেন যারা নিজের ছেলেমেয়েদেরকে নাটক করার জন্য বা নাট্যচর্চা চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেন। সেরকম হাইলাকান্দিতেও হবে এবং বিবর্তন প্রত্যেক বছর হাইলাকান্দিতে নাট্য উৎসব করে আসছে, এবছরও করবে। তবে ওয়ার্কশপ এখন সেরকমভাবে করা হয় না, তার কারণ হচ্ছে গিয়ে নবীন প্রজন্মকে আমরা পাই না, খুব বেশি অভাব। হয়তো কেউ পড়াশোনার সূত্রে, হয়তো কেউ চাকরির সূত্রে বেরিয়ে যায়, নাটকের ওয়ার্কশপ করতে চায় না, আসতে চায় না। আমি বলতে চাই যে যারা আজকে আমাকে শুনছেন বা হাইলাকান্দির যদি এখানে কেউ থেকে থাকেন, সবাই নবীন প্রজন্মকে উৎসাহিত করুন নাটকে এসে যোগদান করার জন্য। যদি নাটকে এসে সবাই যোগদান করে, সবার ডেভেলপমেন্ট হবে, অলরাউন্ড ডেভেলপমেন্ট হবে, অনেক 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 ভালো কাজ করতে পারবে এবং হাইলাকান্দির নাট্যচর্চা বা নাট্য আন্দোলনটা আমরা অব্যাহত রাখতে পারবো। এই কথা বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। রাজেশ দে, তাকে তার বক্তব্য রাখার জন্য। রাজেশ এমন একটা কঠিন জায়গায়, ঠিক হাইলাকান্দিতে নাট্যচর্চা যেমন একটা কঠিন পরিসরে হয়, রাজেশও সেখানে একটা কঠিন কাজ চালিয়ে যাচ্ছে। এবং আপনারা অনেকেই জানেন আমাদের প্রয়াত প্রিয় দাদা সলিল পাল চৌধুরী, এবং সলিলদার একজন যোগ্য উত্তরসূরি। আমরা সলিলদাকে প্রতি মুহূর্তেই মিস করি। বরাকের নাটকের একটা অন্যতম সম্পদ ছিলেন সলিল পাল চৌধুরী। যাই হোক, সেই ধারা রাজেশ অব্যাহত রাখছেন, সেটাই আমাদের প্রাপ্তি। এবারের বক্তা রাজেশ দে। আমি প্রথমেই শুভেচ্ছা জানাই আমাদের মধ্য শহর সাংস্কৃতিক সমিতি, ওনাদের প্লেটিনাম জুবিলি উপলক্ষে আমাদের আজকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। মূলত আমি বক্তব্য রাখতে খুব একটা অভ্যস্ত নই, তবুও সায়নদা যখন বলেছে যে তোমার জায়গার কথা, তোমার মফস্বলের কথা তোমরা তোমার মতো করে তুলে ধরবে, তাই কিছু বলার চেষ্টা করছি। করিমগঞ্জের মফস্বলের নাট্যচর্চা বলতে দুটো জায়গার নামই আমাদের মাথায় আসে বা যেটা উল্লেখযোগ্য, বদরপুর আর পাথারকান্দি। যদিও 31 ডিসেম্বর 2022 এর পর থেকে বদরপুর কাছাড় জেলার অঙ্গ, তবু যেহেতু বদরপুর অঞ্চলের নাট্যচর্চার দীর্ঘ ইতিহাস করিমগঞ্জ জেলার নাট্য অঙ্গনকে সমৃদ্ধ করেছে, তাই এই রাজনৈতিক বাটোয়ারাকে কিছু সময়ের জন্য সাইডে রেখে আবার আমাদের এই মফস্বলের নাটকের কথায় আসে। আজকের দিনে দাঁড়িয়ে মফস্বলের নাটক সম্পর্কে কিছু বলতে গেলে পূর্ব প্রজন্মের যারা কাজ করে গেছেন ওনাদেরকে স্মরণ করতেই হবে।
কারণ ওনাদের তৈরি করে রাখা মাটিতেই আমরা নতুন ফসল বুনছি। প্রামাণিক তথ্য মতে বদরপুরে নাট্যচর্চা শুরু হয় 1911 সালে। রেলওয়ে ইনস্টিটিউটের রেকর্ডে সেটা লিপিবদ্ধ আছে। একশো বছরের বেশি সময় ধরে বদরপুরের নাট্যচর্চাকে বহমান রাখতে যে দলগুলি নিজেদের মেধা শ্রম নিংড়ে দিয়েছেন তারা হলেন তরুণ সংঘ, রেলওয়ে ইনস্টিটিউট, আমরা কোজনা, পূর্বাশা, ঝিনুক, অন্বেষক এবং থিয়েটার ওয়ার্কশপ। বদরপুরের নাট্যচর্চায় যেসব মহান নাট্য ব্যক্তিত্বের অবদান অনস্বীকার্য, ওনারা হলেন সত্য চ্যাটার্জি, ক্ষিতীশচন্দ্র রক্ষিত, সমর ঘোষ, প্রহ্লাদ কর্মকার, মুকুন্দ ভট্টাচার্য, দিলু ধর, রথিন সেন, হিমাংশু দাশগুপ্ত, কুমুদ ভট্টাচার্য, দীপকান্তি ধর, মোহিত রঞ্জন সরকার, বুলু সরকার, শান্তিময় ভট্টাচার্য, কমল চক্রবর্তী, পার্থপ্রতিম মৈত্র, রূপক রক্ষিত প্রমুখের। এছাড়াও যাদের কথা আমার অজ্ঞতার জন্য এখানে উল্লেখ করা হয়নি, ওনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। যেহেতু আমার আজকের বক্তব্যের বিষয় ছিল মফস্বলের নাট্যচর্চা, তো পাথারকান্দির বিষয়ে এবার আসি। শুনলে হয়তো অবিশ্বাস্য মনে হবে বা আশ্চর্য লাগবে যে একসময় পাথারকান্দির বাংলা সংস্কৃতি চর্চার মুখ্য ভূমিকা পালন করেছেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাভাষীর মানুষেরা। যে সময় এই অঞ্চলের বাঙালি মানুষ তখনও নাট্যচর্চায় এগিয়ে আসেননি, সে সময় বিশিষ্ট অভিনেতা, যাত্রাশিল্পী ও সংগঠক প্রয়াত লক্ষণ মিশ্রের পরিচালনায় রবি ঠাকুরের বিসর্জন নাটকটি রাজারগাঁও মণ্ডপে মঞ্চস্থ করেন। সেই নাটকের সমস্ত কলাকুশলীরা ছিলেন বিষ্ণুপ্রিয়া মণিপুরীভাষী। এটাই পাথারকান্দিতে প্রথম বাংলা নাটক মঞ্চায়ন এবং প্রথম নারী পুরুষের সহ অভিনয়। সেই নাটকে যারা সেদিন দক্ষতার সঙ্গে অভিনয় করেছিলেন তাদের অন্যতম হলেন শ্রদ্ধেয় লক্ষণ মিশ্র, কালাসেনা রাজকুমার, অশ্বিনী সিনহা, তারালাইমা দেবী, শচিরানী সিনহা, গীতা সিনহা প্রমুখেরা। আজ থেকে প্রায় ৭৫ বছর আগে বরাকের কোনো গ্রামে এ ঘটনা অবাক করে দেওয়ার মতো নয় কি? অবশ্যই। পাথারকান্দিতে বিভিন্ন সময়ে যে দলগুলি নাট্যচর্চাকে লালন করেছেন বা এখনও করছেন তারা হলো তরুণ শিল্পী সংঘ, ভাতৃসংঘ, চতুরঙ্গ নাট্য সংস্থা, লিটল কালচারাল গ্রুপ এবং বর্তমানে পাথারকান্দি নাট্যজন। পাথারকান্দি নাট্য আন্দোলনের সাথে যুক্ত উল্লেখযোগ্য নাট্য ব্যক্তিত্বরা হলেন প্রয়াত সমীর জীবন সেনগুপ্ত, শ্রদ্ধেয়া গীতা দাস, পরিতোষ দেব নান্টু, লক্ষণ দে, সিদ্ধার্থ শেখর পাল চৌধুরী, রামেন্দ্র দে, সলিল পাল চৌধুরী, নীতিভূষণ দাশগুপ্ত, সুজন সেনগুপ্ত, সুকান্ত সিনহা, কেশব দেব, চূড়ামণি সিনহা, শিখা দেব উর্গাইস্ত, শেখর দাস, রাহুল দাশগুপ্ত, সবিতা ভট্টাচার্য এবং আরও অন্যান্যরা রয়েছেন বা উত্তর প্রজন্মের আরও এক ঝাঁক নাটকেরা। সবার নাম এখানে এই পরিসরে উল্লেখ করা সম্ভব নয়, তাই এটাকে মার্জনার চোখে দেখার অনুরোধ রইল। এবার আসি আমাদের মফস্বল থিয়েটারের আমাদের কি চ্যালেঞ্জেস আছে। পজিটিভ নেগেটিভ দুটোই আছে। প্রথমে পজিটিভের কথাই বলি। এখানে দর্শকের অভাব খুব একটা বোধ হয় না। গ্রাম মফস্বলে ঝাঁ চকচকে পরিকাঠামো, শীততাপ নিয়ন্ত্রিত হল কিছুই নেই, তবুও নাটকের দর্শক আছেন। দর্শকের অভাব এখনো এখানে তৈরি হয়নি। মঞ্চের অভাব এখানে আমাদের প্রসেনিয়ামের বাইরেও অল্টারনেট থিয়েটার স্পেস নিয়ে ভাববার রসদ যোগায়। আমরা উদ্বুদ্ধ হই কোরাসের কাজ দেখে। আমরা উদ্বুদ্ধ হই গোয়ালপাড়ার বাদুংদুপ্পা কলাকেন্দ্রের আন্ডার দ্য শালট্রি থিয়েটার ফেস্টিভ্যাল থেকে। তো কিছু
ক্রাইসিস যেটা আছে সেটা বলতে হবে যে নতুন আমাদের মৌলিক স্ক্রিপ্টের কিছু আমাদের অভাব আছে, যেটা আমাদের মফস্বল থেকে নতুন নির্দেশক বা নতুন কোনো স্ক্রিপ্ট রাইটার আমরা তৈরি করতে পারছি না বা সেইভাবে উঠে আসছে না। বর্তমান আমরা যেভাবে কাজ করছি বা আমরা যে ওয়ার্কশপটা করছি সেটা থেকে আমরা কিছু অ্যাক্টর তৈরি করতে পারছি, কিন্তু আমরা সেই অর্থে আমাদের ভাবতে হবে কিভাবে নির্দেশনার দিকটাকে আমরা আরেকটু ভালো করতে পারি, সেই বিষয়ে কোনো আলাদাভাবে ওয়ার্কশপ করা যায় কিনা, বা স্ক্রিপ্ট রাইটিংয়ের উপরে কোনো আলাদাভাবে কিছু আমাদের ভাবনার জায়গা আছে কিনা সেগুলো নিয়ে কাজ করতে হবে। কারণ আমরা কত মানে রেডিমেড স্ক্রিপ্ট নিয়ে বা অন্যের উপর নির্ভরশীল থেকে আমরা কাজ করব। আমাদের কথা আমাদের কি বলতে হবে, তার জন্য আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে, প্রস্তুত করতে হবে। নাটকের লোক কেউ আবহ কিংবা লাইটের কাজ করতে এগিয়ে আসছে না। যারা নাটকের সাথে যুক্ত আছে তারা কেউ বেসিক্যালি তুই আজকে লাইটের দায়িত্বটা নে বা মিউজিকের দায়িত্বটা নে, সেইভাবে কেউ কিন্তু নিজ থেকে এগিয়ে আসতে চায় না। সেই জায়গাটাও আমাদেরকে সেইভাবে আমাদের নাট্যকর্মী তৈরি করতে হবে, তাদেরকে সেইভাবে আমাদের ট্রেন করতে বোঝাতে হবে। তো ওই ব্যাপারেও আমাদের কিছু কাজ করার আছে। আর আরেকটা যেটা আমাদের বরাক উপত্যকাতে, যেহেতু আজকে আমাদের এখানে সবাই আমার সমবয়সী বা আমার থেকে অনেক ছোট আছে যারা আছে এখানে, আমাদের যদি একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করা যায়, আজকে এখানে দাঁড়িয়ে একটা যদি আমার বলেন আমার একটা প্রস্তাব রাখতে পারি বা আমার যেটা একটা যারা মাথায় আসছে আমি বলছি যে বাংলাদেশে আমরা যেভাবে দেখেছি একটা সম্মিলিত তাদের একটা নাট্যমঞ্চ থাকে বা নাট্য পরিষদ থাকে, সেভাবে আমাদের বরাক উপত্যকা ভিত্তিক কোনো সম্মিলিত নাট্য পরিষদ বা থিয়েটার ফোরাম বরাক উপত্যকাতে আমাদের নাট্যদলগুলিকে নিয়ে এভাবে তৈরি করা যায় কিনা সেটা নিয়ে একটু ভাবলে ভালো হয়। অনেকেই আমরা যখন থিয়েটার করি বা থিয়েটার কর্মীরা যারা আছে এখানে, যারা আমরা একটা কমন একটা প্রশ্নর সম্মুখীন হতে হয় সবসময়, যে নাটক করে আমাদের লাভ কি, বা নাটক করে আমরা পয়সা পাই কিনা, বা নাটক যে করছিস জি বাংলাতে বা ওইসব জায়গাতে ট্রাই করতে তো পারিস, অভিনয় তো ভালোই করিস। তো অনেক সময় অনেক কিছু বলার ইচ্ছে হয়, তবুও একটা কথাই বলি যে অনেক সময় অভিনয় মানে আমি মঞ্চে না উঠেও আমি থিয়েটারটাকে চালু রাখতে পারি, যে আমি অভিনয় করতেই হবে, আমাকে মঞ্চে উঠতেই হবে, আমাকে এই থিয়েটার অ্যাক্টিভিস্ট হতে গেলে বা নাট্যকর্মী হতে গেলে বা নাট্য আন্দোলনকে চালিয়ে যেতে গেলে। কারণ অনেক সময় আমাদের কাছে একটা এক্সাম্পল আছে, এখানে নিখিল কাকু আছেন কিনা, নিখিল কাকুকে কিন্তু আমি কোনোদিন মঞ্চে দেখিনি, আমার যতদিন জ্ঞান হয়েছে। আগে উনি নাটক করে থাকলে আমি জানি না, কিন্তু আমি কোনোদিন ওনাকে মঞ্চে দেখিনি। কিন্তু ওনাকে তো আমরা সবাই জানি একজন থিয়েটার অ্যাক্টিভিস্ট। আমাদের বরাক উপত্যকার অনেক আর্টিস্ট আছেন বা অনেক শিল্পীরা আছেন যে রূপমের মঞ্চ থেকেই উদ্বুদ্ধ হয়েছে, কোনো একটা পারফরমেন্সে হয়তো বা কোনো একটা পুরস্কার পেয়েছে, তার থেকেই ওর মনের যে থিয়েটারের প্রতি ওর খিদেটা বেড়ে গেছে। তো সেটাও একটা থিয়েটারের পার্ট। তাই আর বেশি কিছু দীর্ঘ করছি না, কারণ আমি জানি আমি এই থিয়েটার স্কুলের আমি লাস্ট বেঞ্চের মানে ব্যাক বেঞ্চার্স যে বলে ব্যাক বেঞ্চার্স স্টুডেন্টের মধ্যেই একজন। আমি প্রায় সময় পিছনে থেকে ভাষণ বা বক্তব্য শুনতে অভ্যস্ত, কিন্তু প্রায় সময় আমি বক্তব্য দিতে খুব একটা অভ্যস্ত না। আবারও বলছি, আর আজকের এই অনুষ্ঠানের আয়োজক সংস্থায় যিনি সচিব অজয় চক্রবর্তী বাবু, ওনার একটা দুর্ঘটনার খবর আমরা জাস্ট এখানে পেলাম অনুষ্ঠান শুরুর আগে। ওনার সুস্থতা কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ।
আমাদের পরের বক্তাকে আমন্ত্রণ জানানোর আগে যেহেতু আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অধ্যাপক সুজিত কুমার ঘোষ, আসাম ইউনিভার্সিটির পারফর্মিং আর্টস ডিপার্টমেন্টের অধ্যাপনা করেন তিনি, আমরা তাকে একটু উত্তরীয় পড়িয়ে সম্মাননা জানাবো। তিনি চলে যাবেন, তার আগে শুধু একটি উত্তরীয় পড়ে তাকে একটু সম্মাননা জ্ঞাপন করছি আমাদের পক্ষ থেকে। আমি অনুরোধ করব সংশিকাকে। স্যার। যেহেতু আজকে বক্তব্য দেওয়ার পরিসর নেই, তাই আমরা ক্ষমা প্রার্থী। এবারে বক্তব্য পেশ করার জন্য আমি অনুরোধ করব করিমগঞ্জের নাট্য এবং সিনেমা আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা নীলাঞ্জন ভট্টাচার্য মহাশয়কে। আমি প্রথমেই শুভেচ্ছা জানাই মধ্য শহর সাংস্কৃতিক সমিতিকে তাদের প্লেটিনাম জুবলি আয়োজন করার জন্য, এবং এই উপত্যকায় প্রথমবারের মতো এরকম একটি বক্তব্য আয়োজন করার জন্য। বয়সের অঙ্কে আসলে আমি এমন একটা দোরগোড়ায় দাঁড়িয়ে আছি যেখানে মানে আমি ঠিক যুবক না প্রৌঢ় এটা একটু আমার মাঝে মাঝে একটু সংশয় থেকেই যায়। তো ধন্যবাদ সায়নকে আমাকে এই যুব ইয়েতে এখানে ডেকে আমাকে আমার সংশয়টা দূর করলো আর কি। তো এখানে অনেক গুণী ব্যক্তি আছেন যাদের নাটক দেখে আমরা আসলে বড় হয়েছি, যাদের নাটক আমরা করিমগঞ্জে বহুরূপী আয়োজিত নাট্য উৎসবে আমরা প্রায়ই দেখেছি। তো যেহেতু আমার কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই, তাই আজ পর্যন্ত যা শিখেছি বা দেখেছি আমি এদের নাটক দেখেই শিখেছি। তো আমি তাদের এখানে আছেন, শেখরদা আছেন, তিনি হয়তো আমাকে ব্যক্তিগতভাবে চেনেন না, আমার শান্তনুদা আছেন, আর হয়তো অনেকেই আছেন দেখতে পাচ্ছেন, চিত্রবানু ভৌমিক আছেন। তো আমি সবাইকে আমার আন্তরিক প্রণাম জানাচ্ছি। আপনাদের জন্যই আমরা যা কিছু করতে পেরেছি বা ভাবতে পেরেছি, আপনাদের জন্যই। ধন্যবাদ। আচ্ছা, মূল প্রসঙ্গে আসার আগে আমার আজকের আমার যে প্রসঙ্গটা সেটা হচ্ছে করিমগঞ্জের নাটকের নবীন প্রজন্মর নির্দেশনাগত দৃষ্টিকোণ। আমি যাওয়ার আগে আমার শহরের নাট্যচর্চার এটা ছোট্টভাবে একটু কিছু বলা দরকার বলে আমার মনে হয়। অনেকের নাম না নিলে হয়তো ব্যাপারটা সম্পূর্ণ হবে না, তাই আমি ছোট্ট করে বলছি, বেশি বড় যাব না। আমি এরা নিজেদের অভিনয়, নাট্য ভাবনা, পরিচালনা লিখে অনেক সময় মঞ্চ কাঁপিয়েছেন। যেমন 80-90 দশক যখন থেকে আমি মোটামুটি নাটক দেখতে শুরু করি, যেমন পার্থ সেন, ওমপ্রকাশ দত্ত চৌধুরী, রাজশেখর মিত্র মজুমদার, অনির্বাণ ভট্টাচার্য, সত্যরূপা দাস, ঝর্ণা দাস, ডলি দাস প্রমুখ। তারও যদি একটু আগে যাই 70-80 দশকে যেমন সত্যজ্যোতি ভট্টাচার্য, চন্দ্রজ্যোতি ভট্টাচার্য, অমিতাভ চৌধুরী, শান্তনু দাস, মতি দাস, গৌতম দাস প্রমুখ। এবং তারও একটু আগে 50-60 দশকে যেমন রণেন্দ্রমোহন দাস, রথীন্দ্রনাথ সেন, হিমাংশু মোহন দাশগুপ্ত, স্মৃতি চৌধুরী প্রমুখ। এখানে ভুলবশত হয়তো আমি অনেকের নাম এখানে মেনশন করতে পারছি না, আমাকে মাফ করবেন, সময়ের ইয়েতে সবসময় সম্ভব হচ্ছে না। আচ্ছা, এখানে 50 এবং 60 দশক খুব একটা ইন্টারেস্টিং সময় করিমগঞ্জের। সে সময় বলা হয় যে মূলত ছিল সেটা সেই সময় নাট্যচর্চা যেটাকে বলা হতো, সেই অর্থে নাট্যচর্চা থেকে এখানে শখের নাটকই করতেন সবাই। এবং তার মূল প্রাণকেন্দ্র ছিল প্রয়াত রণেন্দ্রমোহন, যিনি সেই সময়ের জমিদার বলা হতো, তার বাড়ির মুক্তাঙ্গ বাড়ির মণ্ডপে সেই সময় নাটক হতো। তো আমি আগেই বলেছি নাট্যচর্চা বলতে যেটা হয় সেটা হয়তো করিমগঞ্জে অনেকটা পরেই শুরু হয়েছে।
কিন্তু একটা ইন্টারেস্টিং ঘটনা এখানে বলতে চাইছি। 50-এর দশকে একটা নাটক সীতা, সেই নাটকটা মঞ্চায়ন হচ্ছে এবং মঞ্চায়নের সময় সীতার বনবাসের একটা দৃশ্য, তাকে বাস্তবিক রূপ দেওয়ার জন্য একটা জ্যান্ত হরিণকেও মঞ্চে আনা হয়, ঠিক আছে। এবং সম্ভবত সেটাই ছিল নারী চরিত্রে, মানে সীতার চরিত্রে যিনি অভিনয় করেন, তার নামটা শ্রীমতী কৃষ্ণা বিশ্বাস, সেটা সম্ভবত নারী চরিত্রে প্রথম নারীর অভিনয় এই নাটকে হয়েছিল। আমি কথাগুলো কেন বলছি, যদিও সেই সময় শখের নাটক বলছি আমরা, কিন্তু নাটকের নিবিষ্টতা নিয়ে, নাটকের সিরিয়াসনেস নিয়ে কোনো রকমের সংশয় বোধহয় ছিল না, বা কোনো রকম অভাব ছিল না, কারণ না হলে এরকম একটি জ্যান্ত হরিণকে মঞ্চে তোলা হতো না। তো আমি সেই শহরের, শান্তনুদা প্রায়ই বলে থাকেন যে করিমগঞ্জ মিছিলের শহর, মিছিল নাটকের শহর, তো আমি সেই মিছিলের সেই ট্রেডিশনটা থেকেই আমি কথাগুলো বলছি। আর বাড়িতে ছোটোখাটো নাট্যচর্চা থাকায় আমি মানে রিহার্সেল রুম বলতে যেটা বোঝায়, এর সময়কার একটা ছোটোখাটো ধারণা ছোটোবেলা থেকেই ছিল, জেঠুরা নাটক করতেন তাই দেখতাম। তো সেই নাটকে, যেহেতু আমি নবীনদের নিয়ে কথাবার্তা বলছি, সেই রিহার্সেল রুমে দেখতাম যেমন কোনো নবীন তার এন্ট্রি হচ্ছে, প্রথম দিন উনি আসছেন, ওনার কিন্তু কোনো নাটকের রোল নেই, মানে রোলের কথা তিনি ভাবতেও পারেন না তিনি রোল পাবেন, কিন্তু নিয়মের কোনো ঘাটতি নেই। কিন্তু যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস বা যারা অন্যান্যভাবে নাটকের সঙ্গে যুক্ত, তার থেকে যে যিনি নতুন এসছেন ওনার খুব মানে ওনার উনি ইচ্ছে মতো আসবেন, উনি ইচ্ছে মতো যাবেন, সেটা হবে না। এবং যারা অগ্রজ আছেন তাদের অনেক ফরমাইশও খাটতে দেখেছি অনেক, এবং খুশি মনে, এখানে কোনো বিরোধ বা কোনো ইয়ে নেই। তারপর ধীরে ধীরে ধরুন সময়ের সাথে সাথে প্রম্পটিং, কখনো মেকআপ, তারপরে ছোট রোল, তারপরে বড় রোল, এই সম্পূর্ণ প্রসেসটা প্রায় 4-5 বছরের হয়। এটাকে অনেকটা আমাদের ইংরেজি ভাষায় বলতে পারি আমরা যেমন ইন্টার্নশিপের মতো একটা ব্যাপার ছিল, তখন দেখেছি এগুলো, ঠিক আছে। তো এই নিজের যে ব্যক্তিটি, যে নতুন নবীন ব্যক্তিটি নাটকের এন্ট্রি হলো, তিনি নিজের অজান্তেই নাটকের প্রতি ভালোবাসা, বিশ্বাস, নিয়মানুবর্তিতা বা যা যা দরকার তার কিন্তু তিনি শিখে গেছেন। এই 5 বছরের ইন্টার্নশিপে তার শেখা হয়ে গেল। কিন্তু এখন সময়টা পাল্টেছে, মানে কুশিয়ারা বলাকে অনেক জল বয়ে গেছে, সময়টা পাল্টে গেছে। এখন নবীনদের যা এন্ট্রি হচ্ছে, আমি কিন্তু আগেই বলছি এখানে কোনো তুলনামূলক ব্যাপারে আমি যাচ্ছি না, কিন্তু কে ভালো কে খারাপ, সময় ভালো এই সময় খারাপ, এগুলো আমি যাচ্ছি না। তো এখন ওই ইন্টার্নশিপের জায়গাটা অনেকটা ওয়ার্কশপ নিয়েছে, অনেক রকমের হরেক রকমের ওয়ার্কশপ, ইউটিউব ভিডিও, ফেসবুক বা ইত্যাদি যা যা আছে, এইগুলো সাহায্য নিয়ে যারা আসেন এখন অনেকটাই তৈরি হয়ে আসেন। তাদের জন্য তাদের একটা রোল পেতে খুব যে অপেক্ষা করতে হয় তা নয়, আগের মতো এই 4-5 বছরের গল্পটা হয়তো তিনি থাকবেনই না। এখানে জয়দীপ আছে, মানে আমি থিয়েটার কমিউনের সঙ্গেও জড়িত, জয়দীপ আছে, বসে আছে। তো আমরা থিয়েটার কমিউন থেকে 4-5টা প্রোডাকশন বেস ওয়ার্কশপ হয়েছে। এই 4-5 এই আমাদের রূপম নাটকেও অভিনীত হয়েছে 2-একটা নাটক। কিন্তু ঘটনা হচ্ছে এখানে অনেক অভিনেতাই আমরা যারা মানে নবীনরা যারা এসেছিলেন, আমি বারবার বলছি অনেক বলছি, সবাই বলছি না, কারণ পরের দিকে হয়তো ঝামেলা হয়ে যেত, আমি সবাইকে বলছি না। তো অনেকেই খুব দাপিয়ে অভিনয় করেছে, খুব ভালো, এবং বিশ্বাস করা দায় বেনা যারা খুব ভালো অভিনয়ের সাথে কবিতা বলতে পারে, গান গাইতে পারে, নাচতে পারে, ডায়লগ লিখতে পারে, এরকম ছেলেমেয়ে দেখেছি আমরা, ঠিক আছে। কিন্তু ধূমকেতুর মতো আসা, ধূমকেতুর মতো বেরিয়ে যাওয়া, এটা ঘটনা, এটা অনেকেই দুঃখের বিষয়। মানে যখন একজন পরিচালক এই ছেলেমেয়েদের নিয়ে পরবর্তী তার কোনো একটা স্ক্রিপ্ট ভাবছেন, তিনি যখন ডাকলেন, না দাদা আমি আর করবো না, বা দাদা আমার একটা অন্য কাজ, আমি এখানে নেই, ওখানে চলে গেছি, এগুলো আছে। তো এটা মানে
ভাবছি আর কি যে এটা কেন হয়, কেন হচ্ছে, এই ব্যাপারগুলো নিয়ে গভীর একটা বিশ্লেষণের দরকার আছে। এখানে অনেকেই ধরুন আমি মানে এর কোনো এক কথায় উত্তর হয় কিনা আমার জানা নেই, তবে যেমন সায়নরাও কাজ করছে নবীনদের নিয়ে, আমরা করাসে বিশ্বজিৎ তাকে দেখেছি ঘুরে ঘুরে নাটক করাচ্ছেন, ওরাও নবীনদের নিয়ে কাজ করছেন, শান্তনু দা অন্যান্য যারা আছেন সবাই নবীন, এখানে ম্যাক্সিমামই নবীনরাই বলতে পারবে হয়তো কোথায়। মানে আমি ভাবছি আমরা কি তাহলে ওদের কি কোনো ফর্ম নিয়ে সমস্যা, বা ওরা যেটা চাইছে সেটা কি আমরা দিতে পারছি না, বা কোথায় মানে একটা গলদ হচ্ছে সেটা ধরাটা মুশকিল হয়ে যাচ্ছে। যেমন একটা মজার ঘটনা বলছি, আমি বছর 2 আগে বদরপুরে একটা নাটক আমাদের ছিল থিয়েটার কমিউনি। তো ওই নাটকে একটা চরিত্র ছিল বর, শুধু বরের কোনো রোল নেই, ও এন্ট্রি করবে বেরিয়ে যাবে, মানে ওর বিয়ে হয়ে গেছে এরকম একটা ব্যাপার। এবার আমি বর খুঁজে পাচ্ছিলাম, জানেন তো, মানে আমি মানে খুঁজে খুঁজে হয়রান, কোনো বর নেই, কেউ বর হতে রাজি নয়। পাত্রী আছে কিন্তু বর নেই, পাত্রী অলরেডি রেডি সেজে গুজে বসে আছে কিন্তু বর নেই। খুঁজে খুঁজে আমি হয়রান, কেউ বর হতে রাজি নয়, কেউ উলুধ্বনি দিতে রাজি নয়, ছোট রোল করবো না। এবার আমি মানে উলুধ্বনি দেওয়ার জন্য কাকে আনবো, মাকে তো আনা যায় না, এরকম তো কাউকে আনা যায় না। যাই হোক, আমি আমার বন্ধু একজনকে, আমারই বয়সী, আমি আমার বন্ধু একজনকে মানালাম যে তুই কিচ্ছু না, কোনো ভয় পাবি না, তুই এদিকে ঢুকি বেরিয়ে যাবি। ও অনেক কিছু বললো যে আর কোনো রোল নেই তো, কোনো ডায়লগ নেই তো। আমি বলছি না কোনো ডায়লগ নেই, একদম বিশ্বাস কর আমার কোনো ডায়লগ নেই, আর কোনো ডায়লগ নেই। এবার আমরা বদরপুরে চলে গেছি, বন্ধুটাকে ফোন করলাম, ও বলছে তোরা চলে যা আমি আসবো। এবার একটু পরে ফাইনাল বেল বাজবে, আমরা নাটকে উঠবো, আর ওটার প্রথমেই বরের দৃশ্য। এবার ঝামেলাটা, বর তো আসছে না, বরযাত্রী রেডি, বর নেই। আমি ফোন করছি, না আমি এই তো মানে শুরু করলাম, এই বাইক চালালাম, এই আমি ভাঙ্গা, এই আমি অমুক, এই আমি শ্রীগরি, এবার আমি বদরপুর ঢুকবো। এবার আমি এমন একটা সংশয় দাঁড়িয়েছিলাম, আমাকে কি বর হতে হবে এবার, আর কোনো উপায় নেই। শেষ পর্যন্ত বর এলো ওইদিকে ঢুকে আবার যে বেরিয়ে গেল, আবার হল থেকেই বেরিয়ে গেল, চলে গেল। তো এগুলো আমি বলছি কেন, মজা করে বলছি যদিও, কিন্তু এগুলো সমস্যা। তো আমি যে সমস্যাগুলো আমার চোখে পড়েছে, আমি আগেই বলছি করিমগঞ্জে নাটক করার অভিজ্ঞতা থেকেই বলছি। আমি এখান থেকে আমি আমার যেগুলো অভিজ্ঞতা হয়েছে সেগুলো বলছি। যে এক, নবীনদের কিভাবে আকর্ষিত করা নাটকে, 1। 2 নম্বর, যদি কারো আকর্ষণ হয়, যেটা সমস্যায় আমরা প্রায় পাই, কিভাবে টিকিয়ে রাখা। ও তো চলে যাবে, একদম ধরেই নেওয়া যায় বেশি দিন থাকবে না। এবং বিভিন্নভাবে কিভাবে কারিগরি দক্ষতা বা বিভিন্ন যেমন অর্গানাইজেশনাল, যেগুলো শুধু তো নাটক তো শুধু অভিনয় নয়, আমার অর্গানাইজেশনটাও চলতে হবে, এগুলো কিভাবে তৈরি করা যায়, এবং এই দক্ষতাটাকে কিভাবে কাজে লাগানো যায়। এবং সবচেয়ে বড়, যেটা আগে বললাম, যারা নাটকে সুযোগ পাচ্ছে না, যেমন 20 জন মেম্বার আছে, 10 জন পাবে, 10 জন পাবে না। 20 জনকে নিয়ে তো নাটক লেখা সম্ভব না, যদি লিখেন কারো অন্য ব্যাপার। এই 20 জন কি, এই 10 জন কি করবে? এই 10 জন ছেড়ে দেবে, বেশি দিন থাকবে না, ফ্রাস্ট্রেশন চলে আসবে তাড়াতাড়ি, আবার চলে যাবে যেখান থেকে এসেছিলাম, চলে যাবে সেখানে। তো এগুলো নিয়ে আমি ব্যক্তিগতভাবে কিছু সমাধান সূত্র এখানে তুলে ধরতে চাই। এখানে অনেক গুণী অভিজ্ঞজনেরা আছেন, আপনারা সমস্যাগুলোর সমাধানগুলো নিয়ে, সম্ভাব্যতা নিয়ে সঠিক বিচার করতে পারবেন। আমি শুধু তুলে ধরছি। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি। আজ থেকে প্রায় ধরুন বছর 10 আগে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের হয়ে আমরা কিছু পাড়ায় পাড়ায় নাটক করেছিলাম। এই 19শে মে, 21শে জুলাই, তার পরবর্তীতে আবার ওই এনআরসি এগুলো নিয়ে। তো সেখানে হয়েছিল কি, পাড়ায় পাড়ায় বলতে এটা কিন্তু মানে সোজাসুজি পথনাটক নয়। ধরুন কোনো একটা অফিসের বারান্দা, কোনো স্কুলের বারান্দা, বা কোনো কারো ড্রয়িং রুম, এরকম অনেক জায়গায় আমরা নাটক করেছি। এই নাটকগুলোতে কিন্তু আমরা ওই যে না, এই নাটকগুলোর ফর্মগুলো এতটাই সহজ ছিল, মানে এটার এন্ট্রি এক্সিটটা এত কঠিন ছিল না। তাই অনেক
নবীনদের কিন্তু আমরা অ্যাট্রাক্ট করতে পেরেছিলাম। অনেক নবীনরাই জয়েন করেছিল। যদিও সাথে আর একটা ব্যাপার ছিল, প্রত্যেক নাটকের পরে পেট পুরে খাওয়ার একটা ব্যাপার ছিল। যে পাড়াতেই যেতাম সে পাড়ায় খাওয়াতো, অনেকে তার ইন্টারেস্টই আসতো, আমিও যেতাম। যাই হোক, তো এইভাবে কি পাড়ায় পাড়ায় নাটক আবার শুরু করা যায়, যাতে মানে আমি বলছি মঞ্চগুলো বড় থেকে ছোট ছোট করা যায় কিনা। বড় মঞ্চের পাশে, প্রসিনিয়ামের পাশে আমরা কি ছোট ছোট মঞ্চ তৈরি করতে পারি, যেটা আমার বাড়ির উঠোন হতে পারে, আমার ড্রয়িং রুম হতে পারে। এরকম কি করা সম্ভব? যেখানে শুধু ওই ইস্যু বেসড নাটকগুলো থাকবে না, শুধু সরকারি প্রকল্পগুলো থাকবে না, যেগুলো আমরা প্রথম নাটকে প্রায় দেখে থাকি। তার হোক না বিষয়, হরেক বিষয় হোক না। আমরা এমনকি এই মাঠের মধ্যে তো আমরা রক্তকরবীও দেখেছি। তো বিষয়গুলো এরকম হোক না, এটা কি শুরু করা যায়? আর আরেকটা সমাধান, যেভাবে মঞ্চ নাটক নিয়ে এখানে আমার প্রতিটা জেলায় যেভাবে বিভিন্ন প্রদর্শনী বা বিভিন্ন কম্পিটিশন হয়, এইভাবে মুক্ত মঞ্চে নাটক নিয়ে কিছু করা যায় কি? বছরে একবার বা ঘুরে ঘুরে নাটক করা যায় কি? মানে 3টি জেলায় মিলেই আদান প্রদানের একটা জায়গা, নাটক নিয়ে আদান প্রদানের জায়গাকে এইভাবে তৈরি করা যায়। এর আরেকটা, আর্থিকভাবেও আমরা এইভাবে অনেক বেশি স্বাধীন থাকি, তার এন্ট্রি এক্সিটটা অনেক বেশি সোজা। আর আজকে 3 নম্বর বলছি, আমার শেষ সমাধান যেটা বলছি, আজকেই অনুষ্ঠানে যেভাবে 3টি জেলা মিলে নাট্যকর্মীরা মিলে এইভাবে আমরা মিলিত হয়েছি, নবীন প্রবীণ সবাই মিলে, এগুলো কি বছরে 1-2 বার করা যায়? মানে আমি বলছি আজকে শিলচর হলে কালকে করিমগঞ্জে, পরশুদিন হাইলাকান্দিতে বা বদরপুর বা পাতারকান্দি বা এরকম কোনো জায়গায় এই ঘুরে ঘুরে এগুলোকে, তাহলে আমাদের নিজেদের সমস্যাগুলো বা নিজেদের কথাবার্তাগুলো আমরা যাতে আদান প্রদান করতে পারি, আমাদের মধ্যে ইন্টারাকশন যেটা বাড়তে পারে, এভাবেই করা যায়। আমার বক্তব্যের আমি প্রায় শেষে চলে এসেছি। করিমগঞ্জের নাটক নিয়ে যে শুধু মানে দুঃখের বিষয় তা নয়, এখানে আমরা অনেক আশার আলো দেখতে পাচ্ছি। ইদানিং এবারের আমাদের শিলচরের নাটকে 5টা দল অংশগ্রহণ করেছে রূপমে। তো এটা কিন্তু আমার মনে হয় নিখিল দা আছেন, তিনি বলতে পারবেন, আগের থেকে আমাদের দলের সংখ্যাটা বেড়েছে এবং অনেকেই এখানে নিজের লেখা স্ক্রিপ্ট নিয়ে নাটক করছে। তো একটু আগে আমাদের ইন্দ্রনীল দা যেভাবে বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরলেন, আমার মনে হয় আমরা যদি আরও মানুষের কাছে যেতে পারি নাটকগুলো নিয়ে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে এগুলো যদি হতে পারে, আমার মনে হয় আমরা ওই সমস্যাগুলোর আরও কাছাকাছি যেতে পারবো। এটা আমার নিজের ধারণা। এই বলে আমি দীর্ঘায়িত করব না, এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ নীলাঞ্জন ভট্টাচার্যকে। এবারে নমস্কার, আমি প্রতিম কুমার দেব, করিমগঞ্জ থেকে, করিমগঞ্জ রঙ্গমশাল নাট্য সংস্থা থেকে। তো আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের এই মধ্য শহর সাংস্কৃতিক সমিতিকে, যে আমাকে এই আজকে আপনাদের সম্মুখে মানে কিছু তুলে ধরার সুযোগ করে দিয়েছেন। তো আমার বিষয় হলো স্ক্রিপ্ট আর ওয়ার্কশপ নিয়ে। তো স্ক্রিপ্টের কথা আমি প্রথমেই বলছি। স্ক্রিপ্ট বলতে, তো আমি যখন থেকে নাটক করছি, ধরুন আমি 10 বছর থেকে আমি নাটকের সাথে যুক্ত আছি। তো নাটকের মানে এই 10 বছরে আমি স্ক্রিপ্টের যে একটা অভাব আমি খুব বেশি আর কি বুঝতে পেরেছি। আমাদের করিমগঞ্জে অনেকেই আছেন যারা মৌলিক নাটক আছে যাদের,
তাও আমরা হয়তোবা কোনো এক কারণে আমরা এদের কাছে পৌঁছতে পারিনি, এটা আমাদের বিশাল বড় ভুল, বা আমাদের হয়তোবা আমরা বুঝে উঠতে পারিনি আমরা কেনই বা আমরা এদের স্ক্রিপ্টটা আমরা আনতে পারিনি। তো আমরা স্ক্রিপ্টের কথায় আমরা যদি যাই, আমরা মানে একটু অতীতটা যদি আমরা ঘেঁটে আনি, কারণ অতীতকে ছেড়ে আমরা বর্তমানটাকে মানে ঠিক করতে পারবো না আমার মনে হয়। কারণ অতীতে যারা আমাদেরকে দিয়ে গেছেন, বা যারা আছেন আমাদের, বা যারা ছিলেন আমাদের, এদের হাত ধরেই আমাদের এই নাট্যচর্চা করা, নাটকে এগিয়ে যাওয়া। তো আমাদের স্ক্রিপ্টের কথার মধ্যে আসলে আমাদের প্রথমেই বলতে হবে আমাদের সত্যজ্যোতি ভট্টাচার্য মহাশয়, যার অনেক লেখা আছে। তো ওনার একটা লেখার মধ্যে একটা বিষয় হলো, যেমন উনি অনেক সংকলন তৈরি করেছিলেন। সংকলনের মধ্যে যেমন আছে যে একটা সংকলনের মধ্যে নাটক ছিল লাশ, জনাব, একাকুম্ভ, এগুলো অনেক নাটক। তারপর উনি রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে তোতা কাহিনী আরও অন্য কাহিনী থেকে উনি ছোট ছোট নাটক মানে উনার মানে অবলম্বন করে, রবীন্দ্রনাথ ঠাকুরকে অবলম্বন করে উনি অনেক নাটক লিখেছেন। তারপর আমাদের একটা গর্বের বিষয় হলো উনি আমাদের মানে অ্যাসামিসেও নাটক তৈরি করেছিলেন। ওনার মৌলিক নাটক, যা নাটকটা খুব বেশি চর্চিত নাটকটা হলো পৃথিবীয়ে বাগর সলাইছে বা হলাইছে, ঠিক আছে? তো বাগর হলাইছে। তো এই নাটকটা আমাদের গর্বের কারণ হলো এই নাটকটা হলো জাতীয় পুরস্কার প্রাপ্ত নাটক। আমাদের জানাই ছিল না, বিশেষ করে আমি নাটকের সাথে যুক্ত ছিলাম, আমি যুক্ত আছি 10 বছর থেকে, তাও আমার জানা নেই এই আজকের এই অনুষ্ঠানের জন্য হয়তো আমি এগুলো আমি জাজ করতে পেরেছি বা আমি জানতে পেরেছি আর কি। তো তারপর তো আমাদের অনেক মৌলিক নাটক হয়েছে, আমাদের বহুরূপীয় করেছে, তারপর নবদিগন্ত, তারপর অনেক সংস্থা আছে, এগুলো মানে কাজ করে যাচ্ছে, মৌলিক নাটকের উপর কাজ করছে। তো আমাদের আরেকটা বিষয় হলো আমাদের পাথারকান্দির নাটক আরেকটা আমাদের গর্বের বিষয়। আমাদের পাথারকান্দির শেখর দের লেখা বেড়া নাটকটার, এই বেড়া নাটকটা পশ্চিমবঙ্গ সরকারের জাতীয় নাট্য উৎসবে রবীন্দ্রসদন প্রাঙ্গণে 2000 সনে মঞ্চস্থ হয় এবং বহু চর্চিত হয় এই নাটকটা, বেড়া নাটকটা। আমরা আমাদের আঞ্চলিকেও মানে আমাদের অঞ্চলেও এই নাটকটা বহুবার দেখেছি। তো আমাদের রাজেশ দেও এটাতে অভিনয় করেছেন, আমরা দেখেছি। এখনও মানে আজ অবধি এগুলো নাটক আমার ব্রেইনে পুরো সেট আপ হয়ে আছে, এগুলো নাটক ভুলার মতো নয়। আর আরেকটা এই নাটকের একটা মানে বিশেষ গুণ হলো এই নাটকটা হলো গিয়ে আমাদের আঞ্চলিক ভাষায়, আমাদের সিলেটি ভাষায় লেখা। যখনই আমাদের আঞ্চলিক ভাষায় কোনো কিছু হয় তখন আমাদের প্রাণটা একদমই জুড়ে যায়। তো স্ক্রিপ্টের আমরা যদি বলি আমাদের আগামী দিনের প্রত্যাশা, তো আচ্ছা প্রত্যাশার আগে আমি বলবো যে আরও মৌলিক নাটক, যেমন আমাদের শ্রদ্ধেয় মৃন্ময় রায় মহাশয়ের অনেক নাটক আছে, হলদরের বর্ণমালা, তারপর তিনি যখন বিচারকে আমিও অভিনয় করেছি। ওনার অনেক নাটক আছে, ওনার সাথে কালকে কথা বলে অনেক নাটক বেরিয়ে আসলো, আমাকে বলছে এই প্রতিম তুই এই নাটকটা তুই করতে পারিস, এগুলো করতে পারিস। মানে এটা কি মানে এতদিন জানতামই না যে এত নাটক আছে। তারপরও আমরা শুধু নাটক নেই, আমাদের এখানে নাটক নেই, আমাদের কলকাতা থেকে আনতে হবে নাটক, এগুলো ক্রাইসিস, শুধু আমরা কেঁদেই যাচ্ছি। হ্যাঁ, তো যেটা একদম আমাদেরই, নিশ্চয়ই আমাদের। তারপর আমাদের বদরপুরের যেমন ধরুন আমাদের শ্রদ্ধেয় রূপক রক্ষিত মহাশয়ের অনেক স্ক্রিপ্ট আছে যেগুলো আমরা অনেক সময় অনেক মঞ্চে দেখেছি। কালচক্র ওনার একটা বিশেষ স্ক্রিপ্ট আমরা অনেক জায়গায় মঞ্চস্থ হতে দেখেছি বা তার গুণাগুণ আমরা এখনও শুনে আসছি। কালচক্র। আর একটা নাটক আছে আজকের পালা গান, একটা নাটক ওনার, যে নাটকটা পুরো ওয়ার্কশপের মাধ্যমেই তৈরি হয়েছিল। এটা হয়েছে 1999 পুরো ওয়ার্কশপের মাধ্যমে এই নাটকটা তৈরি হয়েছিল। হ্যাঁ, তো এই নাটকটা তৈরির সময় যখন তিনি একটা ওয়ার্কশপ কন্ডাক্ট করান, ওয়ার্কশপের মধ্যে তখন মানে 4 জন ছিল, 4 জনকে দিয়ে উনি
ওয়ার্কশপটা শুরু করার, কিন্তু এই নাটকটা মঞ্চস্থ হতে হতে 1 বছরের উপর লেগে যায়। তারপর এই 4 জন থেকে 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 নাটকটার পুরো কাস্টিং হয়ে যায় আজকের পালাগান। এই নাটকটা খুবই একটু ভালো নাটক আমরা দেখতে পেরেছি। আমি আমার মানে করিমগঞ্জের কথাই বলছি আর কি, ঠিক আছে? তো আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল করিমগঞ্জের কথা, তো আমি করিমগঞ্জের সব কিছু বলছি, আমি শিলচর টাচ করছি না, হাইলাকান্দি টাচ করছি না। তো এবার আসি আমাদের এই যে স্ক্রিপ্টের যে আমাদের মানে আগামী দিনে আমাদের চাওয়া পাওয়া কি। হ্যাঁ, স্ক্রিপ্ট এখন বর্তমানে আমরা যে নাট্যদলগুলো আছে ওরা এখন মৌলিক নাটক করছেন, ঠিক আছে? মৌলিক নাটক অনেক দলে করছে। আমাদের করিমগঞ্জে যেগুলো নাট্যদল আছে, আমার এই যে পাথারকান্দি নাট্যদল বর্তমানে যে নাটক করছে ওটাও ওদের মৌলিক নাটক। করিমগঞ্জের যেগুলো নাট্যদল আছে ওরা মৌলিক নাটক করছে। আমিও যেটা নাটক করেছিলাম লাস্ট মায়াজাল, আমাদের রঙ্গশাল থেকে আমরা করেছিলাম, সেটা ছিল মায়াজাল। মায়াজালটাও আমি লিখেছি। তো এগুলোই আর কি আমাদের মৌলিক নাটক। তো মৌলিক নাটক হচ্ছে এখন, কিন্তু আমাদের মানে একটা মানে আমি আমার ব্যক্তিগতভাবে আমি অনুভব করতে পেরেছি, আমি যখন নাটকটা লিখেছিলাম তখন আমি ব্যক্তিগতভাবে অনুভব করেছিলাম যে আমাদের মানে কতটুকু শব্দভাণ্ডার আছে, ভাষা জ্ঞান কতটুকু আছে, এতটুকু নেই যে খুব সুন্দরভাবে আমরা একটা নাটকের রূপ দেব। বা আমাদের যারা এখন আছেন শেখর স্যার, তারপর আমাদের ইন্দ্রনীল দেব মহাশয়, ওদের মতো স্ক্রিপ্ট তো আমাদের মানে ওদেরকে ফলো করে করে আমরা চেষ্টা করছি যে আমরা একটু করব, কিন্তু আমাদের এই যে বলছি শব্দের অভাব, একটা সিন একটা পিকচারাইজেশন হয়ে যায় যে এরকম হবে, কিন্তু সংলাপটা কি হবে আসছে না ভিতর থেকে, মানে কিসের জন্য আসছে না। এটা হলো আমরা যদি স্ক্রিপ্টের উপরে যদি আমরা কোনো কিছু ওয়ার্কশপ করি তবে আশা করছি এটা আমাদের হয়তো বা একটু আমরা শুধরাতে পারবো। তো স্ক্রিপ্টের বিষয়ে বলতে বলতে আমি চলে যাই একটু কলকাতা থেকে, মানে একটু কলকাতা চলে যাই। আমি একটা ওয়ার্কশপ অ্যাটেন্ড করি কলকাতাতে রবীন্দ্র সদনে। আচ্ছা, রবীন্দ্র সদনে আমাদের ওয়ার্কশপের বিশেষ আকর্ষণ ছিল আমাদের ঋদ্ধি সেন, আমি যার পরম ভক্ত। তো ঋদ্ধি সেন, সুপ্রিয় দত্ত, সুদীপ্ত কুণ্ডু, তারপর বাদশা মৈত্র, তো ওদের সাথে থেকে ওয়ার্কশপ করা। তো আমাদের প্রথম দিন ওয়ার্কশপ ছিল আমাদের বাদশা মৈত্রের ওয়ার্কশপটাতে আগের দিন আমাদের ওই যে নান্দনিকের মানে কলকাতার নান্দনিক একটা সংস্থা আছে, অনেক বড় সংস্থা, তো ওরা আমাদেরকে একটা স্ক্রিপ্ট দিয়েছিল, যে বলেছিল কালকে তোমাদের যে ওয়ার্কশপ হবে এটার হোমওয়ার্কটা কী ছিল, স্ক্রিপ্টটা পড়ে আসতে হবে। ঠিক আছে, পড়ে আসবো, এটা কি ব্যাপার, আর কি ব্যাপার, বাংলা স্ক্রিপ্ট আছে পড়ে আসবো, কোনো ব্যাপারই না। কিন্তু যখন আমরা স্ক্রিপ্টটা হাতে নিলাম, এত কঠিন ভাষা, মানে কঠিন শব্দ, মানে কি বলবো, মানে বাংলা, তারপরেও মানে পড়তে আর কি আমাদের তো পুরো লেগে যাচ্ছে। তার সঙ্গে আমরা যেহেতু সিলেটি ভুয়া, সেই হেতু আমাদের তো মুখে লাগবেই, ঠিক আছে? এটা মানে একদম বলে লাভ নেই, ঠিক আছে? তো আমাদের তো শুদ্ধ ভাষায় কথা বলাটাই আমাদের সময় একটা খুব বেশি একটা মানে অন্যায় বিষয় ছিল। আমরা যদি কেউ শুদ্ধ ভাষা বলতাম কথা, আমাদের অন্যরা বলতো কি রে দেশীয় হয় বিলেতি কুত্তার ডাক দেশ, এরকম বলতো, ঠিক আছে? তো আমাদের কাছে শুদ্ধ ভাষাটা খুবই একটা দূরে ছিল আমাদের থেকে। তো বাদশামৈত্র যখন আমাদের স্ক্রিপ্টটা দিলেন তখন মানে পড়ার পর উনি আমাদেরকে আবার জিজ্ঞেস করলেন, কি পড়া হয়েছে? হ্যাঁ স্যার পড়া হয়েছে, একটু পড়ে শোনাও তো, এই ডায়লগটা পড়ে শোনাও। ডায়লগটা দেওয়ার সময় তো মানে আমার দাঁত শেষ ভেঙে গেছিলো, ঠুট ভেঙে গেছিলো। আমার না, কলকাতায় যারা ছিল ওদেরও সেম ব্যাপারটা হয়েছে। মানে উনি সংলাপের উপর খুব বেশি জোর দিয়েছিলেন। মানে এতে কি হয়েছিল, আমাদের একটা ভাবনার জায়গা তৈরি হয়ে যায় যে আমরা একটু কিছু লিখতে পারবো, কিছু একটু শব্দ চলে আসে যে না এই শব্দটা তো এই জায়গাতে আমরা ইউজ করতে পারবো। এরকম যদি আগামী দিনে আমাদের স্ক্রিপ্টের উপর একটু কিছু ওয়ার্কশপ হয় বা সংলাপ নিয়ে যদি ওয়ার্কশপ হয়, আগামী দিনে আমাদের করিমগঞ্জ, আমাদের নাট্য জায়গাটা আমরা আরও মানে সমৃদ্ধ করতে পারবো, আরও বেশি মানে এগিয়ে নিতে পারবো আর কি। তারপর এখন যদি আমি আসি ওয়ার্কশপের ব্যাপারটাতে, ওয়ার্কশপের মধ্যে আমি প্রথমে বলি যেটা না বললেই না হয়, আমাদের 1990 সালে আমাদের শ্রদ্ধেয় বাদল সরকার মহাশয় আমাদের করিমগঞ্জে নাট্য কর্মশালা করিয়েছিলেন। হ্যাঁ, হয়তোবা তখন আমাদের নাট্য কর্মশালা নিয়ে কারো কিছুই বা ভাবনা চিন্তা ছিল না আমাদের করিমগঞ্জে। তারপর আস্তে আস্তে আমাদের ওই যে রূপক রক্ষিত স্যার, উনি
ওয়ার্কশপের ব্যাপারটা আবার তৈরি করেন, ঠিক আছে। তো আমাদের এখানে ওয়ার্কশপের ব্যাপারটা এত বেশি ছিল না। আমি যারা আমাদের সিনিয়র আছেন আমি ওদেরকে জিজ্ঞেস করেছি, তো আপনারা যে নাটক করতেন মানে কোথা থেকে শিখতেন কি? ওরা আমাদেরকে বলতো, প্রতিম রে আমরা তো দেখিয়া শিখছি, আমরা নাটক দেখিয়া কলকাতা যেতাম গিয়া দেখিয়া শিখছি, অমুকে হরসুন দেখিয়া শিখছি, আমরা তো কেউ হাতে ধরায় কিছু বুঝাইছে না বা কিছু বুঝছি না। হ্যাঁ, এগুলো আর কি ওদের আনসার ছিল। তো সেম ব্যাপারটা আমার ক্ষেত্রেও হয়েছিল। যখন আমি 10 বছর আগে আমি নাটকের সাথে যুক্ত হই, তো আমি নাটক শুরু করি, তখন আমার যে ওয়েল উইশার ছিলেন বা আমাকে যিনি ভালোবাসতেন বা যারা আমাকে নাটকের জগতের সাথে আমাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন, ওরা আমাকে শুধু একটা কথাই বলতো, প্রথম তুই ওয়ার্কশপ কর, ওয়ার্কশপ করলে তুই মানে সব ঠিক করে নিতে পারবি। তো এই যে আমি ওদেরকে জিজ্ঞেস করতাম ওয়ার্কশপটা কি, ওয়ার্কশপটা কোথা থেকে হয়, মানে কিভাবে করব, এটা আমাদের ছিল না ধারণাটা। কিন্তু আস্তে আস্তে তখন আমি ভাবতে হঠাৎ একজন শিলচরের একজন দাদা, উনি আমার সাথে যোগাযোগ করেন যে প্রতিম, তুই তো নাটকের সাথে যুক্ত আছিস, তো একটা ওয়ার্কশপের কর, মানে আয়োজন কর, আমি সব কিছু করবো, মানে সব কিছু, মানে টাকা পয়সা সব কিছু আমি দেবো। হ্যাঁ, তো এগুলো একটা স্কিম আসতো, যাই হোক, মানে স্কিম বলতে কি মানে আমাদের সুবিধার্থেই আর কি আসলো। তো উনি করেন। তারপর এই যে ত্রিপুরা থেকে আমাদের একজন ছিলেন পিকলু ঘোষ মহাশয়, উনি এসে আমাদেরকে ওয়ার্কশপ করান। ওয়ার্কশপে আমরা ওয়ার্কশপটা বুঝতে পারি কি ওয়ার্কশপ হয়। তারপর আস্তে আস্তে আমাদের তো যেটা বলতে হবে, আমাদের শ্রীযুক্ত শান্তনু পাল মহাশয় বার গিয়ে আমাদের করিমগঞ্জে ওয়ার্কশপ করিয়ে আসছেন, এখনও যাচ্ছেন। এখন যদি ফোন করে বলি স্যার আমাদের একটা ওয়ার্কশপ, উনি চলে আসেন নিঃস্বার্থভাবে, মানে কোনো কিছু লাগে না, যে কোনো কিছু আছে না যে প্রতিম আমার আসতে অসুবিধা হচ্ছে, গাড়ি নেই, আমি কি করব, উনি স্যারের গাড়ি আছে, উনি নিয়ে চলে যান, তাতে কোনো কিছু মানে টাকা পয়সার কোনো ব্যাপারই না, উনি আমাদেরকে ওয়ার্কশপ করিয়ে যাচ্ছেন। তারপর আমাদের সায়নদাও কিছুদিন আগে আমাদেরকে ওয়ার্কশপ করাচ্ছেন। এই যে ওয়ার্কশপটা চলে আসছে। তো ওয়ার্কশপের কথা বলার পর আমি বলবো যে ওয়ার্কশপ যে আমরা করছি, ঠিক আছে, আমরা যে ওয়ার্কশপ করছি, আর আমি যে কলকাতা থেকে মানে ওয়ার্কশপ করেছি যে আপনার সুদীপ্ত কুণ্ডু স্যারের, আমি এগুলো ওয়ার্কশপের মানে বর্তমানে চাইছি আমাদের করিমগঞ্জ শহরে। সুদীপ্ত কুণ্ডু স্যার আমাদেরকে ওয়ার্কশপ করিয়েছেন শুধু বডির উপর আর কি, প্রত্যেকটা মানে কোনো কিছু ডায়লগ নেই, কিছু নেই, শুধু দাঁড়িয়ে আঙ্গুলটা এমকি এভাবে উঠিয়ে মানে অভিনয় করছেন আর কি। মানে আপনারা ওনার যদি দেখেন তাহলে অটোমেটিক বুঝতে পারবেন উনি কি বলতে চাইছেন, শুধু আঙ্গুল নাড়িয়ে কি করছেন, মানে অসাধারণ। কেউ এত ভালো ওয়ার্কশপ করেনি। এই যে আমাদের সুদীপ্ত কুণ্ডু স্যার করিয়েছেন, মানে ওনার সাথে আমিও মানে শিখেছি, টুকটাক শেখার চেষ্টা করেছি। দারুণ ওয়ার্কশপ। এরকম ওয়ার্কশপ আমি চাই আমাদের করিমগঞ্জে হোক, বডির উপর, তারপর সংলাপের উপর, তারপর তো রয়ে গেল লাইটের উপর, মিউজিকের উপর, এগুলো তো রয়েই গেল। এটাই আমি বলতে চাই। আর তো এগুলোই আমার বিষয়বস্তু ছিল ওয়ার্কশপ আর স্ক্রিপ্টের উপর। আর ওয়ার্কশপ জিনিসটা এখনও আমরা রংমশাল থেকে আমরাও এখনও করার চেষ্টা করছি, অনেকেই যাচ্ছেন। তারপর ওয়ার্কশপ চলছে আমাদের করিমগঞ্জ শহরে। তো আমি চাই এরকম ওয়ার্কশপ হোক। আর সায়নদার সাথে কথা বলে আমি একটা জিনিস বুঝলাম যে সায়নদা আমাকে বলেছিল প্রতিম একটা রেসিডেন্সিয়াল একটা যদি ওয়ার্কশপ হয়, যদি খুব ভালো হয়, যেটা আমাদের বরাকবিলিতে এখনও হয়নি, তো এটা যদি করা যায় খুবই আমরা সমৃদ্ধ হব। কারণ রেসিডেন্সিয়াল ওয়ার্কশপ প্রচণ্ড দরকার। তার সাথে আমরা করিমগঞ্জের আমার একটা প্রবলেম বলছি, করিমগঞ্জে যদি আমরা ওয়ার্কশপ করি, আমরা শুধু ওয়ার্কশপটাই করি, ওয়ার্কশপের পর কিন্তু প্রোডাকশনটা হয় না। যদি ওয়ার্কশপের সাথে যদি একটা প্রোডাকশন থাকে, তাহলে কিন্তু আমরা যারা কাজ করছি আমরা অনেক কিছু শিখতে পারবো। একটা টার্গেট থাকবে যে না আমরা 15 দিনের ওয়ার্কশপ করব, তারপর একটা প্রোডাকশন। কিন্তু আমরা করিমগঞ্জে হচ্ছে কি, করিমগঞ্জে 2 দিন 3 দিন 4 দিন, বেশি হলে 5 দিনের একটা ওয়ার্কশপ হচ্ছে, ঠিক আছে, এরকম চলছে। কিন্তু কয়েকটা দল আছে, ওরা চেষ্টা করছে যে প্রোডাকশন তৈরি করার। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার বক্তব্য শোনার জন্য। আমি ভালো বক্তা নই, তারপরেও যদি মানে এত সময় যেটা শুনলেন, থ্যাংক ইউ, ধন্যবাদ।